দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিসে আমার শাশুড়ি মা মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন, ছলছল চোখ নিয়ে মনে তখন একটা প্রশ্নই জেগে উঠেছিল, আচ্ছা, অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? অনাথদের কি বাঁচার কোনো অধিকার নেই এই পৃথিবীতে? কোনোভাবেই নেই? রুবি আমার একমাত্র ননদ, সে এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হলো। বাড়িতে আত্মীয় স্বজনের গমগম পরিবেশ। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার সমস্ত কাজ একা হাতে সামলেছি। খাসির মাংসের রেজালা, মুরগির রোস্ট, গলদা চিংড়ির ভুনা, বড় মাছের মুড়িঘণ্ট সহ সমস্ত রান্না নিজের হাতে করেছি। দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি। একমাত্র ননদ কিনা আমার। হঠাৎই মনে হলো, পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্নই উকি দিল। মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকত। হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না, কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা, আর তার রাজকন্যা আমি। খুবই শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী। আচ্ছা, আমিও তো অন্তঃসত্ত্বা। এই তো দেখতে দেখতে 5টা মাস কেটে গেল। আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করত? আমাকেও এমনভাবে খাসির মাংস, চিংড়ি মাছের ভুনা, নাক ডুবিয়ে খাওয়াতো? পেটে খুব খিদে। সকাল হতে শুকনো কাটা চিঁড়ে ছাড়া পেটে কিছুই পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে। ছুটে গেলাম রান্নাঘরের দিকে। দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উকি দিতেই শুনতে পেলাম ফুপু শাশুড়ি গলার স্বর। তিনি আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রোহানা, তোমার বড় ছেলের বউটা তো পোয়াতি। সেই সকাল থেকেই দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে। আজ না হয় তোমার মেয়ের সাথেও তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও। বাপ মা মরা মেয়ে, ওরই বা কি দোষ? ফুপুর মুখের পুরো কথা শেষ না হতে হতেই গর্জে উঠলেন আমার শাশুড়ি মা। ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন, এত আহ্লাদ দেখিও না তো আপা। জন্মের কিছু বছর পরই বাপ মাকে খেয়েছে, তারা তো সকাল্লাদে কি আছে? অনাথ এতিমদের তো আহ্লাদি হলে চলে না আপা। আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান, হাতে আমার অনেক কাজ। শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না, কোথায় যেন উধাও হয়ে গেল। আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। আরমান, আমার স্বামী, তখন পেপার পড়তে ব্যস্ত। বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক। আমার ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। আমি খেলাম না সে বিষয়ে তার কোনো কৌতূহলই নেই বললেই চলে। আজকাল মাঝে মাঝে সে তো আমায় 2-1টা কড়া কথাও শুনিয়ে দেয়। তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুরবাড়িতে টাকা পয়সা রাজাহারে থাকে। তার ছোট ভাই মানে আমার দেওর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে। প্রায় তার শ্বশুরবাড়ি থেকে এটা ওটা পাঠায়। এই তো আজই সকালে আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে হরেক রকমের বাজার সদাই করে পাঠিয়ে দিয়েছেন রবির স্বাদের অনুষ্ঠানে। এই জন্যই আমার ছোট জা আমার শাশুড়ি মায়ের কাছে লক্ষ্মীমন্ত্র। আর আমার স্বামী তো এসব কিছু থেকেই বঞ্চিত। আর সে তো একবেলা খাবারও পায় না শ্বশুরবাড়ি থেকে। শুনেছি আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরেই এক কোণে পড়েছিলাম। বয়স বাড়তে লাগলো, মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম। সারা দিন হাড় ভাঙা খাটুনি করে মামির মন জয় করতে পারিনি। শেষমেশ মামা মামিকে আড়ালে বেশ কষ্ট করেই 50,000 টাকা আর 4 আনা স্বর্ণ দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য। বিয়ের সময় টাকাটা আর কানের দুল আমার শাশুড়ির মার হাতে তুলে দিই মামা। বিয়ের পর আর কখনো সে আমার বাড়িতে যাওয়া হয়নি আমার। মাঝে মাঝে একদিন মামা এসেছিলেন। বাজার থেকে সস্তা মিষ্টি আনাতে বেশ অপমানিত হতে হয়েছিল তাকে। তারপর থেকে আর মামা এ বাড়িতে আসেনি। শুনেছি সেদিনে বাড়ি ফেরার পথে রাতেই মামা মারা যান।
মায়ের শেষ অংশীদার মামাও যখন চলে গেলেন, তখন আর আমার কে আছে এই পৃথিবীতে? তারপর থেকে খেয়ে না খেয়ে শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করেই মুখ থুবড়ে পড়ে আসে এই বাড়িতেই। বিয়ের প্রায় বছর পেরোলো। বলি, সন্ধে তো গড়িয়ে এলো, এত ননির পুতুল হলে হবে? বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসে এবার, অনেক কাজ পড়ে আছে। শাশুড়ির কথার ভাবনার সুতো কাটলো আমার। কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই পারিনি। পেটে এখনও ভীষণ খিদে। সকাল থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি। এত বাসন পরিষ্কার করতে করতে প্লেটের কোনায় কিছু উচ্ছিষ্ট খাবারে চোখ পড়ল। গোটা দুয়েক আস্ত চিংড়ি মাছও পড়ে আছে প্লেটে। খুব লোভ হলো। ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয়, তাই আর লোভ সামলাতে পারলাম না। পেটের যন্ত্রণায় এঁটো খাবারগুলো মুখে তুলে নিলাম। সাথে সাথে চোখ দুটো ভীষণ বেপরোয়া হয়ে উঠল। নিজের অজান্তেই ডুগরে ডুগরে কেঁদে উঠলাম। আঁচলে মুখ চেপে খোলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে উঠলাম, মা, মা গো, অনাথদের বুঝি কোনো সকাল থাকতে নেই?